কথা শুনতে পাচ্ছ আমার? ক্লাসে একটু আগেই ঢুকে গেছি। ওকে। আমাকে কথা শোনা যাচ্ছে না? আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে? ফেসবুক থেকে দেখতেছি অনেকে জয়েন করে ফেলছে। ওকে, ঠিক আছে। জি ভাই, এখন শোনা যায়। আজকে সবকিছু ব্ল্যাক, তাই না? আজকে বোর্ডও ব্ল্যাক, শুভ্র ভাইও ব্ল্যাক, ব্ল্যাক এন্ড ব্ল্যাক, এভরিথিং ইজ ব্ল্যাক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো অল ক্লিয়ার। তো চলো আমরা শুরু করি। তোমাদেরকে আজকে বলতে হবে আমি আজকে কোন জায়গা থেকে ক্লাস করতেছি। দেখি তোমাদের সিক্স সেন্স কেমন। তোমাদের সিক্স সেন্স কেমন তাই আমি দেখতে চাই। তোমাদেরকে আজকে বলতে হবে আমি আজকে কোন জায়গা থেকে দাঁড়ায় ক্লাস নিচ্ছি। কে কে বলতে পারবা? হ্যাঁ, বলো তো দেখি আমি আজকে কোন জায়গায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি। এসিএস এর অফিস? হয় নাই, আমার বাসা থেকে এসিএস এর অফিস অনেক দূরে। বলো দেখি তোমাদের সিক্স সেন্স কেমন। মেডিকেল? আমার মেডিকেল এই সেট আপ নাই। হয় নাই। সাকিব, ইয়েস। তোমাদের সাকিব ভাইয়ের বাসা থেকে আমি ক্লাস নিচ্ছি আজকে। তোমাদের সাকিব ভাইয়ের বাসা থেকে আজকে আমি আমার ক্লাসটা নিচ্ছি। তো আজকে আমাদের লেকচার 4। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। এন্ড আমরা আজকে পড়বো অণুজীবের ভাইরাসের সর্বশেষ লেকচার। আজকে আমরা ভাইরাসকে কি করব? সমাপ্ত করব। ভাইরাসকে আজকে আমরা কি করব? শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা ভাইরাস জনিত রোগগুলো আজকে আলোচনা করব। ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ। আমাদের বইয়ের মধ্যে টোটাল 4টা ভাইরাস ঘটিত, 3টা ভাইরাস ঘটিত রোগের নাম দেওয়া আছে। ভাইরাল হেপাটাইটিস, ডেঙ্গু এন্ড পাপায়া রিং স্পট ভাইরাস। 3টা ভাইরাস জনিত রোগের নাম আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তাহলে কি কি? ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, তারপর দেওয়া আছে ডেঙ্গু, এবং সবশেষে আছে পিআরএসভি, পাপায়া রিং স্পট ভাইরাস। এই 3টা ভাইরাস জনিত রোগের ব্যাখ্যা আমাদের বইয়ের মধ্যে আছে। তো তার মধ্যে আমরা যদি এখন এটাকে ইম্পর্টেন্স দিতে চাই, তাহলে ভাইরাল হেপাটাইটিসটাকে আমরা 5 স্টার দিব, ডেঙ্গুটাকে আমরা 3 স্টার দিব, আর পাপায়া রিং স্পট ভাইরাসটাকে আমরা 1 স্টার দিব। অর্থাৎ পাপায়া রিং স্পট ভাইরাসটাকে আমাদের এত বেশি ডিটেলসে পড়ার মতো কিছু নাই। এটাকে আমাদের এত বেশি ব্যাখ্যা করে ইলাবোরেট করে প্যারা নিয়ে পড়া লাগবে না। ঠিক আছে, এটা সহজ। কিন্তু কিন্তু আমাদের এই যে যেটা আছে ভাইরাল হেপাটাইটিস, তারপর ডেঙ্গু, এই দুটাকে অনেক ভালো করে আমাদের কি করতে হবে? পড়তে হবে। তাহলে চলো আমরা শুরুতে ভাইরাল হেপাটাইটিস দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি। ভাইরাল হেপাটাইটিস, তোমরা জন্ডিসের নাম তো সবাই শুনছো। জন্ডিস, জন্ডিস হয়, জন্ডিসের শরীর হলুদ হয়ে যায়, শুনছো না? জন্ডিসের নাম কিন্তু আমরা সবাই জানি, তাই না? ওকে। তো এই যে জন্ডিসটা হয়, এই জন্ডিসটা কি কারণে হয় ভাইয়া? এই জন্ডিসটা হয় এই ভাইরাল হেপাটাইটিসের অ্যাটাকের কারণে জন্ডিসটা হয়। ঠিক আছে? তাহলে ভাইরাল হেপাটাইটিসে যখন চরম আকারে চলে যায়, তখন যে রোগটা হয় সেটা হচ্ছে জন্ডিস। জন্ডিস। আমরা এর পরিণতিগুলো আগে দেখতেছি, কি কি পরিণতি হইতে পারে ভাইরাল হেপাটাইটিসের কারণে। ভাইরাল হেপাটাইটিসের কারণে কি কি পরিণতি হইতে পারে সেটা আমরা দেখবো। আমি একটু ফেসবুকের কমেন্টগুলো ওপেন করি। আজকে আমি অন্য জায়গায়, তো এইজন্য আমার একটু সেটআপটা অন্যরকম লাগতেছে। একটু ওয়েট। ওকে, তো যেটা বলতেছিলাম, ভাই একজন প্রশ্ন করছে ভাই 7 এপ্রিল থেকে তো বায়োলজি সেকেন্ড পেপার, তাহলে এই চ্যাপ্টারে দেখি আমরা 7 তারিখের মধ্যে কতটুকু শেষ করতে পারি। 7 তারিখের মধ্যে আমরা কতটুকু শেষ করতে পারি, লেটস সি। আর লাগলে আমরা একসাথে দুইটা, আর কয়টা, একটা বা দুইটা ক্লাস বেশি লাগবে। একটা বা দুইটা ক্লাস যদি তোমাদের একসাথে করা লাগে, এটা কি তোমাদের খুব প্যারা হয়ে যাবে? এক দুইটা ক্লাস যদি তোমরা একসাথে বেশি করো, জাস্ট দুইটা ক্লাস বেশি লাগতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, এটা কোনো জন্ডিস হতে পারে, এটা কোনো লিভার সিরোসিস হতে পারে। লিভার সিরোসিস, লিভার সিরোসিস, সিরোসিস মানে ড্যামেজ,
লিভার সিরোসিস, লিভারের কোষ ড্যামেজ হয়ে লিভার ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, লিভার ক্ষয়ে যায়, লিভার কেমন জানি মানে উল্টাপাল্টা হয়ে যায়, বুঝছো? লিভার ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া, লিভারের কোষ মারা যাওয়া, ইটস কল লিভার সিরোসিস। এটাকে কি বলে? এটাকে হচ্ছে লিভার সিরোসিস বলে, ঠিক আছে? তো লিভার সিরোসিস হতে পারে। তারপরে কি? তারপরে হচ্ছে আর কি হতে পারে? ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, ক্যান্সার, হেপাটিক ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্ডিসে যখন তীব্র আকার ধারণ করে তখন হেপাটিক ক্যান্সার পর্যন্ত হয়ে যাইতে পারে, ঠিক আছে ভাই? একসাথে নিতে পারবো না প্লিজ। আরে বেটা দুইটা ক্লাস যদি নিতে না পারো তাহলে কি করে খাবি রে? দুইটা ক্লাস। আমি আজকে ভাইরাস শেষ করব, এরপরে হচ্ছে আর 3টা ক্লাস লাগবে। কালকে একটা ক্লাস নিব আমি তোমাদের, ঠিক আছে? কালকে একটা ক্লাস নিব আর তারপরের দিন একটা ক্লাস নিব। তাহলে এমন হতে পারে যে জুলজি শুরু হওয়ার পরে একটা কি 2টা ক্লাস বেশি করা লাগতেছে। এইটা যদি নিতে না পারছ রে ভাই তাহলে কি করে খাবি বল? হ্যাঁ, ওকে। তো দেখো, এখন আমরা ভাইরাল হেপাটাইটিসটাকে একটু ব্যাখ্যা করি। ভাইরাল হেপাটাইটিসটাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। ভাইরাল হেপাটাইটিসটাকে দেখো, হেপাটাইটিস, হেপাটাইটিস ওয়ার্ডটাকে চলো আমরা একটু ব্যাখ্যা করি। কোন হেপাটাইট, হেপাটিক, হেপাটিক শব্দের অর্থ হচ্ছে লিভারের কোষ। কোথাও হেপাটিক দেখলে, কোথাও হেপাটিক দেখলে বুঝবা এটা লিভার কি ইন্ডিকেট করতেছে। তাহলে হেপাটিক সেল মানে, হেপাটিক সেল মানে লিভারের কোষ। হেপাটিক সেল মানে কি? লিভারের কোষ। কিসের কোষ? লিভারের কোষ। আর কোন জায়গায় যদি আইটিআইএস যুক্ত হয়, কোন জায়গায় যদি আইটিআইএস থাকে, কি থাকে? আইটিআইএস। আইটিআইএস থাকলে বুঝবা, আইটিআইএস বা থাকলে বুঝবা প্রদাহ, প্রদাহ, যেটাকে ইংলিশে বলা হয় ইনফেকশন। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ইনফেকশন। তাহলে কোথাও প্রদাহ থাকলে আইটিএস। যেমন ধরো ব্রেনের পর্দা, মস্তিষ্কের পর্দাকে বলা হয় মেনিনজেস। মস্তিষ্কের পর্দাকে কি বলা হয়? মেনিনজেস, ঠিক আছে? মেনিনজেসকে, মেনিনজেসকে যদি ইনফেকশন হয়, মেনিনজেসে যদি ইনফেকশন হয় তাহলে মেনিনজাইটিস। তারপর ধরো আর কি হইতে পারে? ধরো এরকম আর কি আসতে পারে, যেমন মধ্যকর্ণকে বলা হয় ওটাই, ওটাই সরি মিডিয়া, মিডিয়া মানে মধ্যকর্ণ, ওটাই মানে কান, মিডিয়া মানে মধ্যকর্ণ। তো ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া মানে কি? মধ্যকর্ণের প্রদাহ। ওটাইটিস মিডিয়া মানে কি? মধ্যকর্ণের প্রদাহ। ওটাইটিস মিডিয়া মানে কি? মধ্যকর্ণের প্রদাহ। তাহলে আইটিআইএস যুক্ত থাকলে বুঝবা এটা কি ইনফেকশন কে ইন্ডিকেট করতেছে। তাহলে হেপাটাইটিস, হেপাটিক সেলে ইনফেকশন, হেপাটাইটিস, হেপাটাইটিস, ঠিক আছে? এটা কোথায় হয়? লিভার কোষকে ড্যামেজ করে। মেন কথা হচ্ছে হেপাটাইটিস কি করবে? লিভার কোষকে ড্যামেজ করবে। ওকে, আচ্ছা। তো এটা কিভাবে হবে? এটা কিসের কারণে হবে? এই হেপাটাইটিসটা হবে একটা ভাইরাসের কারণে। কারণ দেখো কথাটা শুরুতে লেখা আছে ভাইরাল হেপাটাইটিস, লেখা আছে কি? ভাইরাল হেপাটাইটিস। ভাইরাসের কারণে রিভার্সাল ড্যামেজ হচ্ছে, ঠিক আছে? এরকম কিছু একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? ভাইরাসের কারণে হচ্ছে। তাহলে আমার সেই ভাইরাসের সম্পর্কে একটু কি করতে হবে? একটা মিনিট। দেখো ভাইরাসটা সম্পর্কে আমাদের একটু এখন ধারণা নিতে হবে যে কোন ভাইরাসটার কারণে হচ্ছে। দেখো ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস 5 রকমের আছে। দেখো হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস এবং হেপাটাইটিস ডি এবং ই ভাইরাস। এই 5টা প্রকৃতির কি আছে? আমার ভাইরাস আছে। হেপাটাইটিস ভাইরাস এই 5 প্রকারের হয়ে থাকে। এটা একটা কি ভাইরাস। এখন প্রত্যেকটার মধ্যে আমরা পড়ছি, কেউ হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস, কেউ ক্যালিসি ভাইরাস, অনেক রকমের নাম পড়ছি আমরা। ফ্ল্যাভি ভাইরাস পড়ছি, অ্যান্টারো ভাইরাস পড়ছি। এটা কি? এইখানেও কিন্তু ভাইরাসের 5টা টাইপ আছে। এখানে কয়টা টাইপ আছে? ভাইরাসের 5টা টাইপ আছে। 5টা টাইপ নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? একটু ওয়েব অ্যাপটার কি অবস্থা দেখে নিই। ওকে, ঠিকঠাকই আছে। তো যেটা বলতেছিলাম, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। এখন দেখো এই প্রত্যেকটারই কিছু টাইপ আছে। যেমন ধরো হেপাটাইটিস এ ভাইরাসের কাছে যদি চলে যাই, হেপাটাইটিস এ ভাইরাস এর টাইপটা কি? এটাকে বলা হয় অ্যান্টারো ভাইরাস। এটাকে কি বলা হয়?
এন্টারো ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাসটাকে বলা হয় এন্টারো ভাইরাস। এই এন্টারো মানে কি আমি তোমাদেরকে বলবো, সমস্যা নাই। হেপাটাইটিস বি ভাইরাস, এটাকে বলা হয় হেপা ডিএনএ ভাইরাস। এটাকে কি বলা হয়? হেপা ডিএনএ ভাইরাস। হেপা ডিএনএ প্রকৃতির ভাইরাস। তারপর আছে হেপাটাইটিস সি ভাইরাস, এটা হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস। এটা হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস। তারপর আছে হেপাটাইটিস ডি ভাইরাস, এটা হচ্ছে ইনকমপ্লিট ভাইরাস। এটাকে বলে ইনকমপ্লিট বা অসম্পূর্ণ ভাইরাস, অসম্পূর্ণ ভাইরাস। তারপর আছে হেপাটাইটিস ই ভাইরাস, এটাকে বলে ক্যালিসি ভাইরাস। এটাকে বলা হয় ক্যালিসি প্রকৃতির ভাইরাস। তাহলে এখানে আমরা 5টা টাইপ দেখলাম। আমরা ফ্ল্যাভি ভাইরাসটাকে আগে পড়ছি না? দেখো তো এই ফ্ল্যাভি ভাইরাসের নামটা কি আমরা আগে পড়ছি না? একটু মনে করে দেখো তো, এই ফ্ল্যাভি ভাইরাসের নামটা কিন্তু আমরা আগে পড়ছি। এই ফ্ল্যাভি ভাইরাসের নামটা কিন্তু আমরা আগে পড়ছি। তাহলে এই 5টা ভাইরাস আবার 5 রকমের, কোনটা কি কোনটা কি, ঠিক আছে, সেটা নিয়ে আমরা একটু দেখি। প্রথমে দেখো কি বলছে, প্রথমে বলছে এন্টারো ভাইরাস। এটা তোমাদের বইয়ের মধ্যে অত বেশি উল্লেখ করা নাই। এন্টারো ভাইরাস গুলা কোনগুলা? এন্টারো ভাইরাস শুধুমাত্র হেপাটাইটিস হবে এমন না। এন্টারো ভাইরাস হচ্ছে সে প্রকৃতির ভাইরাস যে ভাইরাস গুলা মানুষের জিআইটি অর্থাৎ মানুষের পরিপাকতন্ত্র এবং মানুষের সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাটাক করে, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অ্যাটাক করে। অর্থাৎ তাহলে আমি আবার বলি, যে সকল ভাইরাস গুলা মানুষের পরিপাকতন্ত্রের সাথে গঠিত এবং স্নায়ুতন্ত্র অ্যাটাক করতে পারে, এই টাইপের ভাইরাস গুলোকে এন্টারো ভাইরাস প্রকৃতির ভাইরাস বলা হয়ে থাকে। এগুলোকে কি ভাইরাস বলা হয়ে থাকে? এন্টারো ভাইরাস বলা হয়ে থাকে। মনে রাখবা, আমাদের লিভার কিন্তু পরিপাকতন্ত্রেরই অন্তর্ভুক্ত একটা পরিপাক গ্রন্থি। মানবদেহের সর্ববৃহৎ পরিপাক গ্রন্থি কোনটা? লিভার। আচ্ছা, তারপরে হেপা ডিএনএ ভাইরাস, এটা হচ্ছে ডিএনএ প্রকৃতির ভাইরাস। এবং দেখো লেখা আছে হেপা ডিএনএ, মানে যেই ভাইরাসটা হেপাটিক কোষকে অ্যাটাক করে এটাকে হেপা ডিএনএ ভাইরাস বলে। অর্থাৎ যে ভাইরাসটা ডিএনএ দিয়ে তৈরি এবং যে ভাইরাসটা লিভারে অ্যাটাক করবে এটাকে হেপা ডিএনএ ভাইরাস বলবে। আমার এটা বোঝা যাচ্ছে এটা কি দিয়ে তৈরি? এটা ডিএনএ দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। আর এটা হচ্ছে আরএনএ দিয়ে তৈরি। আচ্ছা, তারপর হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। ঠিক আছে, ফ্ল্যাভি ভাইরাস কোনটা? ফ্ল্যাভি ভাইরাস হচ্ছে সেই প্রকৃতির ভাইরাস যে প্রকৃতির ভাইরাস রোগ বিস্তার করে আর্থ্রোপোডসের মাধ্যমে। কার মাধ্যমে? আর্থ্রোপোডসের মাধ্যমে। আর্থ্রোপোডস মানে তো বুঝছো, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের যে বিভিন্ন রকমের পোকামাকড় আছে না, এই পোকামাকড়ের ছোটে যারা বংশবিদ মানে ছড়াবে, হোস্ট হিসেবে কাজ করবে, ওদেরকে বলা হবে ফ্ল্যাভি ভাইরাস। ওদেরকে কি ভাইরাস বলা হবে? ফ্ল্যাভি ভাইরাস বলা হবে। একটু মনে করে দেখো তো, দুটো ফ্ল্যাভি ভাইরাসের নাম কিন্তু আমরা পড়ছি, একটু মনে করে দেখো আগের ক্লাসে। দেখি কে বলতে পারে, দেখি কে বলতে পারে। আমি একটু ওয়েবে যাই, দেখি কে বলতে পারে। দুটো ফ্ল্যাভি ভাইরাসের নাম আমরা আগে পড়ছি, এই তো জিকা ভাইরাস। তারপর তারপর আর বলো, আরো বলো, আরো বলো। আরেকটা আছে, আরেকটা আছে। জিকা ভাইরাসের সাথে আরেকটা পড়ছিলাম আমরা। বলো 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 বলো। আরো একটা ফ্ল্যাভি ভাইরাস পড়ছি আমরা, বলো, বলতে হবে। এই পোলাপান, ওয়েবের পোলাপান, বসকে গেলি কেন? ইবোলা। আচ্ছা, আর ডেঙ্গু, চিকনগুনিয়া। কি ব্যাপার, ওয়েবের পোলাপান কি সব ভস্কাই গেছে নাকি? নাই কেন? হ্যাঁ, ইবোলা ভাইরাস। ওকে, এগুলা কি প্রকৃতির ছিল? ফ্ল্যাবি প্রকৃতির ছিল। ডান। তাহলে যে সকল ভাইরাস এর বাহক আর্থ্রোপোডা জাতীয় পোকামাকড় গুলা হবে, যেমন ধরো ডেঙ্গু, জিকা কোন মশা ছড়ায়? ডেঙ্গু আর জিকা কোন মশা ছড়ায়? এডিস ইজিপ্টি, এডিস অ্যালবুপিক্টাস, এডিস মশা ছড়ায়। মশা কি? আর্থ্রোপোডা, রাইট? তাহলে আর্থ্রোপোডা টাইপের পোকাগুলো ছড়াবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্ল্যাভি প্রকৃতির ভাইরাস। তারপর দেখো অসম্পূর্ণ ভাইরাস, ইনকমপ্লিট ভাইরাস বা অসম্পূর্ণ ভাইরাস কারা? যে সকল ভাইরাস গুলার জিনোম সুগঠিত না, অর্থাৎ যে সকল ভাইরাসের ডিএনএ আরএনএ গুলো সুগঠিত থাকবে না এবং যে সকল ভাইরাস সহজেই রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন ঠিকমতো করতে পারবে না, ওইগুলাকে বলা হবে অসম্পূর্ণ প্রকৃতির ভাইরাস। অর্থাৎ যে সকল ভাইরাসের গঠন সম্পূর্ণ নয়, যে সকল ভাইরাস সুগঠিত নয়, যে সকল ভাইরাসের জিনোম সুগঠিত নয়, অর্থাৎ ডিএনএ আরএনএ সুগঠিত নয়, এই সকল ভাইরাসকে বলা হবে অসম্পূর্ণ প্রকৃতির ভাইরাস। আচ্ছা, আর ক্যালিসি ভাইরাস কোনগুলা? ক্যালিসি ভাইরাস হচ্ছে যে ভাইরাসগুলো ক্যাট, বেশিরভাগ ক্ষেত্রে বিড়ালকে বাহক হিসেবে ব্যবহার করে। কাকে বাহক হিসেবে ব্যবহার করে? বিড়ালকে বেশিরভাগ ক্ষেত্রে বাহক হিসেবে ব্যবহার করে। এগুলোকে ক্যালিসি বা ক্যাট ভাইরাস বলা হয়ে থাকে। এগুলো বিড়ালকেও অ্যাটাক করে।
বিড়ালের থোতে বাহক হিসেবে ব্যবহার হয়ে তারা ছড়ায়। ক্যালিসিপোকে গোলাকার একটা ছোট ছোট গোলাকৃতির ভাইরাস হয়, এগুলা ছোট গোলাকৃতির ভাইরাস, এগুলো হচ্ছে ক্যালিসি ভাইরাস। ওকে, তাহলে আমরা 5 রকমের ভাইরাসের বর্ণনা দেখলো, এগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে লেখা নাই, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এগুলো সুন্দর করে ব্যাখ্যা কিন্তু লেখা নাই, তো আমরা এগুলো জেনে নিলাম। ওকে, পারবো? তাহলে এন্টেরোভাইরাস হচ্ছে সেই প্রকৃতির ভাইরাস যে ভাইরাসগুলা কি করে বলো, এন্টেরোভাইরাসগুলো যেগুলো জিআইটি এবং সিএনএস অ্যাটাক করে, অর্থাৎ পরিপাকতন্ত্র এবং স্নায়ুতন্ত্র অ্যাটাক করে। হেপাডিএনএ ভাইরাস এর হেপাটিক সেল অ্যাটাক করে, এরকম ডিএনএ ভাইরাস। ফ্লাভি ভাইরাস এর পোকামাকড়কে বাহক হিসেবে ব্যবহার করে। অসম্পূর্ণ ভাইরাস এর জিনোমগুলো ইনকমপ্লিট। আর ক্যালিসি ভাইরাসের বাহক হিসেবে ক্যাট থাকে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এটা খুবই মজার। প্রত্যেকটা ভাইরাসে আরএনএ, খালি একটা মাত্র ডিএনএ, একটা মাত্র ডিএনএ, সেটা কে? হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসটাই শুধুমাত্র ডিএনএ দিয়ে তৈরি, আর বাকি সবাই কি? আরএনএ। একমাত্র হেপাটাইটিস বি ভাইরাসটাই শুধু কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি, বাকি সবগুলো আরএনএ। গুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো এমসিকিউ এর জন্য। বুঝছি? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, বাংলাদেশের মানুষের হেপাটাইটিস বিটা বেশি হয়। হেপাটাইটিস বিটা বাংলাদেশের মানুষের বেশি হয়, মনে রাখবা। হেপাটাইটিস বিটা বাংলাদেশের মানুষের বেশি হয়। বাংলাদেশকে সংক্ষেপে আমরা কি লিখি? বাংলাদেশকে সংক্ষেপে আমরা কি লিখি? বাংলাদেশের সংক্ষেপে লিখি আমরা বিডি। বাংলাদেশকে সংক্ষেপে আমরা কি লিখি? বিডি লিখি। আচ্ছা, বি ফর বাংলাদেশ আর ডি ফর ডিএনএ। তার মানে এই একমাত্র ভাইরাস যে কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। মনে রাখতে কষ্ট হবে? আই থিঙ্ক তোমাদের এটার মনে রাখতে আর প্যারা হবে না। বাংলাদেশের বি আর ডিএনএ এর ডি। ঠিক আছে, এভাবে মনে রাখবো। আর বাকি সবগুলাই আরএনএ দিয়ে তৈরি। বাকি সবগুলাই কি দিয়ে তৈরি? আরএনএ দিয়ে তৈরি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে হেপাটাইটিস সি কে তুষের আগুন বলা হয়, এটা তো জানতে হবে। হেপাটাইটিস সি কে কি বলা হয়? তুষের আগুন। তুষের আগুন কেন? কারণ হেপাটাইটিস সিটা খুবই মারাত্মক। হেপাটাইটিস সিটা খুবই মারাত্মক। এটা হইলে মানুষ আর বাঁচতে পারে না তেমন। যেমন সি ফর ক্যান্সার না, সি ফর ক্যান্সার, ক্যান্সার হলে যেরকম মানুষ বাঁচে না, তেমনি হেপাটাইটিস সি হলে মানুষকে বাঁচানো খুবই টাফ। হেপাটাইটিস সি হলে, বুঝছি? এবং হেপাটাইটিস সিটার কারণে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, এটা এত খারাপ। তবে বিটা বেশি হয়। আর এটা একটা জিনিস মনে রাখো, আর জিনিস জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে হেপাটাইটিস এটা পানিবাহিত, পানি বাহিত। আর হেপাটাইটিস বিটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে হেপাটাইটিস এটা পানিবাহিত, পানির থ্রোতে হবে। হেপাটাইটিস এটা পানির থ্রোতে হবে। আর হেপাটাইটিস বিটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। অর্থাৎ যদি স্বামীর হেপাটাইটিস থেকে থাকে বি, স্বামীর যদি হেপাটাইটিস বি থেকে থাকে, তাহলে স্ত্রীর হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং তার বাচ্চা কাচ্চারও ভাইরাল হেপাটাইটিস অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। এবং হেপাটাইটিস বিটা সহজে ছাড়া না, এটা মনে রাখবা। হেপাটাইটিস বি যদি একবার হয়, এটা নাছর বান্দা, লিখে রাখো, এটা লিখে রাখো। হেপাটাইটিস বিটা হচ্ছে নাছর বান্দা, এসটিডি ও নাছর বান্দা। তবে হেপাটাইটিস এটা নাছর বান্দা না, হেপাটাইটিস এটা ঠিকঠাক হয়ে যায়। হেপাটাইটিস এটা আর্লি রিকভার হয়ে যায়, কিন্তু হেপাটাইটিস বিটা রিকভার হয় না, এটা থেকেই যায়। আর হেপাটাইটিস সি তো তোমার একদম ওয়াট লাগাই দিবে। হেপাটাইটিস সি তোমাকে ওয়াট লাগাই দিবে একেবারে, তোমার 12টা বাজাই দিবে। একটু একটা মিনিট বাবা আসতে।
তুমি আসো, তোমাকে খুঁজতেছে বলা। আচ্ছা, সাকিব ভাইয়া একটু ডাকছিল আমার। আচ্ছা দেখো, এটা বলতেছিলাম, তাহলে এটা হচ্ছে হেপা ডিএনএ ভাইরাস। তো বলেই ফেলছি, গুরু 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 গুরু, এবার বলেই ফেলছি। আচ্ছা, তো হেপাটাইটিস সি ভাইরাসকে তুষের আগুন বলা হয়। হেপাটাইটিস ইটাকে আরেকটা বুঝেন, ইটাকে আরেকটা কি বুঝাবো আবার, ইতে আবার কি বুঝাবো, ইতে তো কিছু বুঝাই নাই। ইটা হচ্ছে এটা ক্যালিসি প্রকৃতির ভাইরাস, এগুলো গোলাকার ছোট গোলাকৃতির ভাইরাস, এবং এই ভাইরাসগুলা ওই ক্যাট ক্যাট ক্যালিসি থেকে মনে রাখবা, ক্যাট ক্যাট বিড়াল টিড়ালকে আক্রমণ করে বেশি, বিড়াল টিড়ালকে বেশি আক্রমণ করে, এইটুকু আর কি, আর কিছু না। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম পরে শোনো, এগুলো তো বলে ফেলছি। এখন আসো, এখন আমাদের জানতে হবে এদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ডিএনএ আরএনএ জেনে ফেললাম সবগুলো এনে, এদের সুপ্তিকাল জানতে হবে। এবার কি জানতে হবে, এদের সুপ্তিকাল। দেখো, হেপাটাইটিস এ ভাইরাস সুপ্তিকাল মানে কি, আমি একটু আগে একটু লিখে নাও, তারপর আমি তোমাদেরকে বলতেছি। সুপ্তিকাল, সুপ্তিকাল হচ্ছে এদের 14 থেকে 28 দিন, 14 থেকে 28 দিন সুপ্তিকাল। হেপাটাইটিস বি ভাইরাসের সুপ্তিকাল হচ্ছে 45 থেকে 180 দিন, এটা হচ্ছে 14 থেকে 180 দিন। আর এটার হচ্ছে 21 থেকে 49 দিন, আর সবশেষটা হচ্ছে 21 থেকে 56 দিন, 21 থেকে 56 দিন। ওকে, এগুলো হচ্ছে সুপ্তিকাল, আমি লিখে দিচ্ছি উপরে সুপ্তিকাল। সুপ্তিকাল সম্পর্কে কেউ বলতে পারবা, কেউ কি বলতে পারবা হোয়াট ইজ সুপ্তিকাল? এনিওয়ান, ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ সুপ্তিকাল? সুপ্তিকাল জিনিসটা কি, কেউ বলতে পারবা? যত সময় পর ভাইরাস লক্ষণ প্রকাশ করে, এক্স্যাক্টলি। একটা ভাইরাস, একটা জীব দেহে ঢুকার সাথে সাথে যে সে রোগ তৈরি করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঢুকার সাথে সাথে যে রোগ তৈরি করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঢুকার পরে কিছুদিন সে থাকবে, কিছুদিন দেখবে, তারপরে পুরুত করে একটা সময় তার রোগটা প্রকাশ হওয়া শুরু করবে। যতদিন পর্যন্ত সে চুপচাপ বসে থাকবে, ওই টাইমটারে বলা হবে সুপ্তিকাল, যতক্ষণ পর্যন্ত রোগটা প্রকাশ হবে না। যতক্ষণ পর্যন্ত ভাইরাসের রোগটা প্রকাশ হয় না, ওই টাইমটাকে বলা হয় কি, ওই টাইমটাকে বলা হয় সুপ্তিকাল। কি বলা হয়? সুপ্তিকাল, যতক্ষণ পর্যন্ত ভাইরাস রোগ প্রকাশ করতে পারে না। এই যে শুভেচ্ছা, স্বাগতম সাকিব ভাইয়ের আগমন, সাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম সাকিব ভাই, কিছু বলেন। কি খবর, কেমন কাটতেছে তোমাদের দিনকাল? বা আপনার বলেন তো ভালো, ভদ্র, রোজা থেকেও ক্লাস করে। আরে সেই, এ ভাই কিন্তু আমার স্টুডিওতে ক্লাস নিতেছে আজকে। হ্যাঁ, আজকে ক্লাসটা বেশি চকচক করতেছে না? আমারটাই বেশি ভালো লাগে, আরে কালা কালা লাগতেছে। হইছে, আমারটা বেশি ভালো নাই, আমার ক্লাসটা বেশি ভালো না, সাদা সাদা লাগে বেশি। এই দেখো এখানে এখানে সাদা হয়ে গেছে, আমারটা সুন্দর না? আপনি হচ্ছে আইএসও দিয়ে রাখেন 1600, যেন চেহারাটা সুন্দর কিসের লাগে। 1600? আমার আছে 100, একদম ন্যাচারাল, আমার আছে 100 ন্যাচারাল। ওকে, আমাদের চেহারা সুরত নিয়ে ঝামেলা নাই, আপনারে সুন্দর দেখাইতে হবে। আচ্ছা ওকে, আর শুনো, আমি হচ্ছে সাইকেল শুরু করতে যাচ্ছি, একটু প্রচার প্রমোশন করেন, আমি গেলে তো প্রমোশন করবই, ঠিক আছে? জানোই, অন্যরা প্রমোশন করুক না হোক, আমি তো প্রমোশন করব। শুভ্র ভাইয়ের সাইকেলে ভর্তি হয়ে যাবে, আর সামনে সাইকেল 3 তে ভর্তি হবে আমার, সাইকেল 3 7 তারিখে শুরু হবে। আর তোমাদের নাজমুল সাকিব ভাইয়ের মৌলের পর্যাবৃত্ত রাসায়নিক বন্ধন এবং কর্মমুখী রসায়নের সাইকেল 3 অলরেডি ক্লাস চলতেছে। ভর্তি হস না কেন রে ভাই? ভর্তি হয়ে যা অবশ্যই, আইসা বইরো, দাওয়াত রইলো তোমাদের। হ্যাঁ, ঠিক আছে। আরে গতকালকে জানেন 3টা পোলাপাইন উইকলি পরীক্ষায় ভালো করছে, ওরা তো সাইকেলের অর্ধেক টাকা নিয়েই চলে গেছে, এক একজনের 500 টাকা উইকলি এক্সামে গিফট। আমার পোলাপান গুলো উজাই দিতেছ, ঠিক আছে? এই তোমাদের উইকলি পরীক্ষা নেয় না, শুভ্র ভাই কি তোমাদের গিফট দেয়? গিফট দেয় না কিন্তু। হ্যাঁ, পোলাপাইন নিবেন টাকা, আমি গিফট না না, আমারও তো উল্টা ইফতার পাঠানো দরকার ওদের, এত কষ্ট করে এই শরীর নিয়ে ক্লাস নিতেছে, আমারও তো ইফতার পাঠানো দরকার ওদের। শোনো, সামনে থেকে একসাথে সবকিছু দেখবা। শুভ্র ভাই আমার বাসার উপরে আইসা পড়ছে, আইসা পড়ি নাই, খুব তাড়াতাড়ি আসবো। 9 তলা 13 তলা, দেখবা একসাথে ক্লাস নিতেছি। এই অর্ধেক অংশে বায়োলজি, অর্ধেক অংশে কেমিস্ট্রি, ইনশাআল্লাহ। ওকে, থাকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
ওকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আকাশ পরিমাণ কিপটা আমি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এবার আসো, তাহলে আমরা এদের সুপ্তিকাল গুলো দেখলাম, সুপ্তিকাল আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা কি করব? এবার আমরা এটাও জেনে গেছি যে কাকে তুষের আগুন বলে, কাকে কি বলে। এই জিনিসগুলো আমাদের কিন্তু মোটামুটি জানা হয়ে গেছে। আচ্ছা, আর এই দেখবা, হেপাটাইটিস সি কে তুষের আগুন বলা হয়, পাশাপাশি একে নীরব ঘাতকও বলা হয়, এটা জেনে রাখো। হেপাটাইটিস সি কে নীরব ঘাতকও বলা হয়, কারণ এটা হইলে মানুষ টের পায় না। নীরব ঘাতক, এটা হইলে মানুষ টের পায় না। তুষের আগুনের মতো সব পুড়ে যায়, পুরে একদম ছাই করে ফেলে, একদম শেষ অবস্থায় এসে মানুষ বুঝে। ঠিক আছে, একদম শেষ অবস্থায় এসে মানুষ বুঝে যে তার একবারে পুরো 12টা বেজা গেছে। ঠিক আছে, এখন ডেঞ্জারাসটা হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বিটা বাংলাদেশের মানুষের বেশি হয়। হেপাটাইটিস বিটা কি হয়? বাংলাদেশের মানুষের বেশি হয়। তো এই জন্য হেপাটাইটিস বি কে টেস্ট করার জন্য টেস্ট করা হয়, সেটা কি? এইচবিএস এজি। এইচবিএস এজি টেস্ট লিখে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দেখবা এই এইচবিএস টেস্টটা অনেক সময় টেস্ট দেয়, এইচবিএস এজি টেস্টটা অনেক সময় হয়। এইচবিএস এজি, এটাকে এইচবিএস এজি সারফেস অ্যান্টিজেন টেস্ট বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? এইচবিএস এজি সারফেস অ্যান্টিজেন টেস্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা আমরা একটু জেনে রাখি। এইচবিএস এজি টেস্ট, এইচবিএস এজি টেস্ট কি টেস্ট? সবাই দেখো, এই সবাই কমেন্টে লেখো কি টেস্ট, কি টেস্ট, সবাই কমেন্টে লেখো। টেস্টের নাম কি? টেস্টের নাম লেখো সবাই কমেন্টে। এইচবিএস এজি টেস্ট, এইচবিএস এজি টেস্ট। আচ্ছা, আরো কিছু কিছু টেস্ট আছে যেটা আমরা করাইতে পারি। আরো কিছু কিছু টেস্ট আছে, যেমন এসজিপিটি টেস্ট, এসজিপিটি, এসজিপিটি টেস্ট, এসজিপিটি টেস্ট। আরেকটা আছে কি? আরেকটা আছে সিরাম বিলিরুবিন টেস্ট, সিরাম বিলিরুবিন, সিরাম বিলিরুবিন টেস্ট। এই টেস্টগুলো করাইতে পারি। তাহলে আমরা এসজিপিটি টেস্ট করাইতে পারি, আমরা সিরাম বিলিরুবিন টেস্ট করাইতে পারি, আমরা এইচবিএস এজি টেস্ট করাইতে পারি। দেখো, এই সেই বিলিরুবিন, রক্ত ভেঙে গেলে, রক্ত ভেঙে গেলে এই বিলিরুবিন টেস্ট, বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। আমরা জানি লোহিত রক্ত কণিকা ভাঙলে কি তৈরি হয়? লোহিত রক্ত কণিকা ভাঙলে বিলিরুবিন তৈরি হয়। লোহিত রক্ত কণিকা ভাঙলে কি তৈরি হয়? লোহিত রক্ত কণিকা ভাঙলে বিলিরুবিন তৈরি হয়। ওকে, তো এই যে বিলিরুবিন, বিলিরুবিনের রং কি? বিলিরুবিনের রং কি বলো? হোয়াট ইজ দ্য কালার অফ বিলিরুবিন? বিলিরুবিনের রং হচ্ছে হলুদ। তো জন্ডিস যখন হয়, তো অনেক বেশি পরিমাণে লিভারের কোষ ধ্বংস হয়, অনেক বেশি পরিমাণে লিভারের কোষ কি হতে থাকে? ড্যামেজ হতে থাকে। এবং বেশি লিভারের কোষ ড্যামেজ হওয়ার কারণে বেশি পরিমাণ বিলিরুবিন হয়। এই বিলিরুবিন গুলো শরীরের মধ্যে ছড়ায় যায়। বিলিরুবিন গুলো শরীরের মধ্যে ছড়া যাওয়ার কারণে আলটিমেটলি কি হয়? মানুষটার পুরো শরীর হলুদ হয়ে যায়। মানুষটার পুরো শরীর কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য সিমটম কি? এই জন্য লক্ষণ কি? বিলিরুবিন হওয়ার লক্ষণ কি? বিলিরুবিন হওয়ার লক্ষণ কি? বিলিরুবিন হওয়ার লক্ষণ কি? হ্যালো, 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 আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা ক্লাসে, 1 ঘন্টা পর। সব থেকে বড় লক্ষণটা কি? সব থেকে বড় লক্ষণটা হচ্ছে শরীর হলুদ হয়ে যায়। সব থেকে বড় লক্ষণ, সব থেকে বড় লক্ষণ কি? শরীর কি হয়ে যায়? হলুদ হয়ে যায়, সব থেকে বড় লক্ষণ। তাছাড়া ক্রমশ জ্বর হয়। দেখো, শরীরে কোথাও যদি ইনফেকশন, এগুলো কিন্তু ইনফেকশন, এগুলো কিন্তু ভাইরাল ইনফেকশন, এগুলো কিন্তু ভাইরাল ইনফেকশন। ইনফেকশন মাত্রই জ্বর, ইনফেকশন মাত্রই কি হবে? জ্বর হবে। মনে রাখবা, ইনফেকশন মাত্রই জ্বর, সেটা যেখানেই হোক না কেন, শরীরের, শরীরে যেখানেই হোক না কেন, ইনফেকশন হইলে অবশ্যই কি হয়ে যাবে? জ্বর হবে। শরীর হলুদ হয়ে যাওয়া, সেটা শরীরের জিভ থেকে শুরু করে চোখের পাতা থেকে শুরু করে যে কোনো জায়গায় কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। তারপর কি হবে? ক্ষুধা মন্দা হবে, ক্ষুধা মন্দা, ক্ষুধা মন্দা, ওজনহীনতা, এগুলো তো কমন, ইত্যাদি। আচ্ছা, তাহলে এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা কি? এই রোগের একমাত্র চিকিৎসা, এই রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে পরিপূর্ণ বিশ্রাম। কই যাও তোমরা? ওরা কই যায়? ও, আমিও তো যাবো ভাবছিলাম, চলে গেছে। এই রোগের একমাত্র চিকিৎসা কি? একমাত্র চিকিৎসা এই রোগের, এই রোগের একমাত্র চিকিৎসা
পূর্ণ বিশ্রাম। একমাত্র চিকিৎসা পূর্ণ বিশ্রাম, নাথিং এলস। এই রোগের একমাত্র চিকিৎসা কি? পূর্ণ বিশ্রাম। ঠিক আছে? তো অনেকে বলছে কিছু কিছু গাছপালা আছে, গাছপালার মানে কিছু কিছু গাছপালা আছে, এইসব গাছপালার পাতা মাতা খাইলে নাকি এই রোগ ঠিক হয়, যেমন অরহর পাতা, তারপরে ভুই আমড়ার পাতা, ঠিক আছে, এগুলা খাইলে নাকি অনেকে উপকার পাইছে, এটা অনেকে বলে থাকে। আবার অনেক ক্ষেত্রে মেট্রোনিডাজল, অ্যামোক্সিসিলিন টাইপের অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়ে থাকে। বাট আসলে এই অ্যান্টিবায়োটিক গুলো তো তোমরা তো জানোই, ভাইরাস মারতে তো আসলে অ্যান্টিবায়োটিকের ভূমিকা কি? ভাইরাস মারতে অ্যান্টিবায়োটিকের ভূমিকা কি বলো? ভাইরাস মাত্র অ্যান্টিবায়োটিকের ভূমিকা কি? ঝড়ে বক মরে আর কবিরাজের কেরামতি পারে, বলি নাই? ভাইরাস মারতে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে ব্যাপারটা এরকম, ঝড়ে বক মরে কবিরাজের কেরামতি পারে। এই জন্য আমি ওটা পড়াইলাম না তোমাদেরকে। ওকে, আচ্ছা, এখন দেখো প্রতিরোধ ব্যবস্থা কি হইতে পারে। প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরোধ ব্যবস্থার জন্য বহু কষ্ট করে একটা ভ্যাকসিন তৈরি করা গেছে। একটা ভ্যাকসিন তৈরি করা গেছে, যে ভ্যাকসিনের নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ভ্যাকসিনের নাম কি ভাইয়া? ভ্যাকসিনের নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কি ভ্যাকসিন? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটার কয়টা ডোজ? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটার হচ্ছে টোটাল 4টা ডোজ। কয়টা ডোজ? 4টা ডোজ। কিভাবে? প্রথম ডোজ, প্রথম দিন প্রথম ডোজ। তারপরে প্রথম দিনে তুমি কি করবা? প্রথম ডোজটা দিবা। তারপরে 1 মাস পর 30 দিন, 30তম দিন, 30তম দিনে দ্বিতীয় ডোজ। তারপরে 60তম দিনে তৃতীয় ডোজ। প্রথমটা থেকে হিসাব করতেছি, কিন্তু আমি কিন্তু প্রথমটা থেকে হিসাব করতেছি। 365তম বা 1 বছর পরে চতুর্থ ডোজ। তার মানে আমরা বলতে পারি প্রথম 3টা ডোজ 1 মাস পর পর, প্রথম 3টা ডোজ 1 মাস পর পর, আর 4 নাম্বারটা 1 বছর পর, 4 নাম্বারটা 1 বছর পর। ঠিক আছে? আচ্ছা, সাথে এক্সট্রা করে লিখে রাখো, এক্সট্রাটা লিখে রাখো 5 বছর পর বুস্টার ডোজ। বুস্টার ডোজ দিলে এটা অনেক দিন আরো টেকসই হয় আর কি। তাহলে এই নাও, এইটুকু লাগবে হচ্ছে আমাদের এইচআইভি থেকে, এইচআইভি বলতেছি, হেপাটাইটিস থেকে। দেখো পারবা কিনা, দেখো পারবা কিনা। আমি চাইলাম একটু বসুন্ধরা যাইতে, তোমাদের সব সাকিব ভাই একা একা গেল, গাবারে নিল না। বিচার চাই, আমি এখন এর বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। ওকে, পারবা? গেল। আরেকটা জিনিস মনে রাখবা, যেহেতু এটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তার মানে বডি লিকুইড থ্রোতে হয়, তার মানে ব্লাড নেওয়া থেকে একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে? বুস্টার ডোজ মানে কি? বুস্টার ডোজ মানে হচ্ছে ওই ডোজটা নিলে এটা আরো অনেকদিন টেকসই হবে। ধরো একটা ভ্যাকসিন দেখা যেতে পারে যে 5-6 বছর পর উইক হয়ে যায়, বাট বুস্টার ডোজটা তুমি নিয়ে নিলে এটা দেখা যাবে আরো 8-10 বছর টিকবে। ওকে, চলো শুরু করি। ডেঙ্গু, ডেঙ্গু, ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু, ডেঙ্গু, ডেঙ্গু কি পড়াবো আমি এখন তোমাদের? ডেঙ্গু, ডেঙ্গু, ডেঙ্গু। এর বাহক হচ্ছে ডেঙ্গি মশা। বাহক হচ্ছে কে? ডেঙ্গি মশা। ডেঙ্গি, ডেঙ্গি মশা না, সরি, এডিস মশা, এডিস। এটাকে এই জন্য ডেঙ্গি বলা হয়ে থাকে। এডিস মশকি, এডিস মশকি। তাহলে আমি একটু লিখি, বাহক, বাহক এডিস। বানানটা একটু দেখতে হবে আমার, মাঝে মাঝে আমি বানানটা ভুল করি। ADES, AEDES, এই যে ভুল হয়ে গেছে। AEDES, ইজিপ্টি, AEGYPTY, AEGYPTY, AEGYPTI, এডিস ইজিপ্টি আর এডিস
অ্যালবোপিক্টাস, অ্যালবোপিক্টাস, এই দুটো হচ্ছে বাহক। আচ্ছা, পাশাপাশি রোগ সৃষ্টিকারী বাহক কে? হিউম্যান। রোগ সৃষ্টিকারী বাহক কে? হিউম্যান। এরা হচ্ছে বাহক। প্রকৃতি, প্রকৃতি আরএনএ ও, আচ্ছা এটা কি ফ্ল্যাপি ভাইরাসের অন্য কিছু হওয়ার চান্স আছে বলো? ফ্ল্যাপি ভাইরাসের কি অন্য কিছু হওয়ার চান্স আছে বলো? ফ্ল্যাপি ভাইরাস অন্য কিছু হওয়ার চান্স নাই, কারণ সে হচ্ছে একটা কার দ্বারা ছড়াচ্ছে? মশার দ্বারা ছড়াচ্ছে, ঠিক আছে? এজন্য সে অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই। ওকে, গেল। জ্বর ওঠে, জ্বর 102 ডিগ্রির উপরে চলে যায়, 103 থেকে 105 ডিগ্রি জ্বর। তাহলে প্রধান লক্ষণ জ্বর, প্রধান লক্ষণ 103 থেকে 105 ডিগ্রি জ্বর, শরীরের মধ্যে র্যাশ ওঠা এবং জয়েন্ট পেইন। জয়েন্ট পেইন, এগুলো হচ্ছে প্রধান প্রধান লক্ষণ। এগুলো কি প্রধান প্রধান লক্ষণ? এবং এরা তিনটা টাইপ আছে। ডেঙ্গু জ্বরের কয়টা টাইপ আছে ভাইয়া? ডেঙ্গু জ্বরের তিনটা টাইপ আছে ভাইয়া। এগুলা কি শুধু হেপাটাইটিস বি এর জন্য নাকি হেপাটাইটিস সবগুলা? বি এর ক্ষেত্রে আমরা প্রধান লিখছি আর কি উপরে ওই সময়। আচ্ছা, এখন টাইপ আছে, তিনটা টাইপ আছে। ভাইরাল হেপাটাইটিসের তিনটা টাইপ আছে, তিনটা টাইপ। টাইপ ডেঙ্গু জ্বরের তিনটা টাইপ আছে। ভাইরাল হেপাটাইটিসের ডেঙ্গু জ্বরের তিনটা টাইপ আছে। কয়টা টাইপ আছে? তিনটি। প্রথম, এক, সাধারণ ডেঙ্গু। সাধারণ ডেঙ্গু, সাধারণ ডেঙ্গু। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে সেম জয়েন্টে ব্যথা, জ্বর জয়েন্টে ব্যথা। মানে একটু আগে যে জিনিসগুলো আমি লিখছি, একটু আগে যে জিনিসগুলো আমি লিখছি, জাস্ট সিম্পলি এই জিনিসগুলোই ঘটবে। একটু আগে যে জিনিসগুলো লিখছি মোটামুটি এই জিনিসগুলোই করবে। র্যাশ মানে শরীরে বিভিন্ন জায়গায় লাল 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 হয়ে যায় না, এগুলা বিভিন্ন জায়গায় লাল লাল হয়ে যায়, এগুলোকে র্যাশ বলে, ঠিক আছে? এগুলা। আচ্ছা, এটার কারণে শরীরে অনেক ব্যথা হয়, শরীরে অনেক ব্যথা হয়ে যায়, এই জন্য এটাকে হাড় ভাঙা জ্বর বলা হয়ে থাকে। হাড় ভাঙা জ্বর, এটাকে কি বলে থাকে? হাড় ভাঙা জ্বর থাকে। কারণ শরীরের বিভিন্ন জায়গায় কি হয়ে যায়? বিভিন্ন জায়গায় জয়েন্টে 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 ব্যথা হয়ে যায়। এবং এটা একটা পর্যায়ে শরীরের মধ্যে রক্তক্ষরণ হওয়া শুরু করে, কারণ অনুচক্রিকার সংখ্যা কমায় দেয়। এই ডেঙ্গু ভাইরাসে যে অনুচক্রিকাকে মেরে ফেলে, অনুচক্রিকার সংখ্যা কমায় দেয়, ঠিক আছে? তো এই জন্য 2 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু। হেমোরেজিক ডেঙ্গু, হেমোরেজিক ডেঙ্গু, অনুচক্রিকার সংখ্যা কমে যায়, অনুচক্রিকার সংখ্যা কমে যায়, অনুচক্রিকা অনুচক্রিকার সংখ্যা 1.5 লক্ষেরও নিচে নেমে যায়। অনুচক্রিকার সংখ্যা কি 1.5 লক্ষেরও নিচে নেমে যায়, যার কারণে কি হয়? দেহের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হওয়া শুরু করে দেয়। দেহের বিভিন্ন জায়গায় কি হওয়া শুরু করে? রক্তক্ষরণ হওয়া শুরু করে। রক্তক্ষরণ হয়ে যায়, রক্ত জমার বের হয়, চোখের মধ্যে রক্ত জমে, দাঁতের কোণা থেকে রক্ত বের হয়, দেহের বিভিন্ন জায়গাতে রক্ত জমে যায়, শরীর লাল 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 হয়ে যায় বিভিন্ন জায়গায়, ঠিক আছে? হেমোরেজিক কারণ কি? বড় কারণ হচ্ছে আমরা জানি এই অনুচক্রিকা আমাদের দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয়, বাঁধে, মানে দেহের বাইরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধায়। তো অনুচক্রিকার সংখ্যা কমে গেলে রক্ত জমাট বাঁধানোটা বন্ধ হয়ে যাবে, দেহের ভিতরে ভিতরে ইন্টারনাল ব্লিডিং হওয়া শুরু করবে। এটাকে ইন্টারনাল ব্লিডিং বলা হয়ে থাকে। দেহের বিভিন্ন জায়গায় ইন্টারনাল ব্লিডিং হবে, ইন্টারনাল ব্লিডিং। কারণ কি? কারণ হচ্ছে অনুচক্রিকার সংখ্যা কম। এটাকে তুমি কি টেস্টের মাধ্যমে এটা বের করতে পারবে বলো তো? এটাকে তুমি টেস্ট করতে পারো কিন্তু একটা চাইলে। কি টেস্ট? প্লাটিলেট টেস্ট। কি টেস্ট? প্লাটিলেট টেস্ট।
কি টেস্ট? প্লাটিলেট টেস্ট। প্লাটিলেট মানে কি? প্লাটিলেট মানে হচ্ছে অণুচক্রিকা। প্লাটিলেট মানে কি? প্লাটিলেট মানে হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা টেস্টের মাধ্যমে তুমি কিন্তু এটা করতে পারো। সিএমএম মানে কিউবিক মিলিমিটার, কিউবিক মিলিমিটার ঘন মিলিমিটার। তুমি প্লাটিলেট টেস্টের মাধ্যমে কিন্তু এটা বের করতে পারো, অণুচক্রিকা টেস্টের মাধ্যমে। পারবো? ঠিক আছে, এটা টেস্টের নাম কিন্তু আমরা পড়ে ফেললাম। ওকে, আচ্ছা, ডেঙ্গুর আরেকটা টাইপ আছে, সেটাকে বলা ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোম আরেকটা টাইপ আছে, ডেঙ্গু শক, ডেঙ্গু শক সিনড্রোম। 3 নম্বরে যেটা আছে ডেঙ্গু শক সিনড্রোম। এটা কি? দেহের তাপমাত্রা অনেক বেশি, দেহের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে দেহের ভিতরে বিভিন্ন জিনিসের ঘাটতি হয় এবং প্রোটিনের, রক্তের মধ্যে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। রক্তের মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন এই ঘটনাটাকে বলা হয় হেমো কনসেন্ট্রেশন। এটাকে বলা হয় হেমো কনসেন্ট্রেশন। হেমো কনসেন্ট্রেশন হয়। কি হয়? হেমো কনসেন্ট্রেশন হয়। হেমো কনসেন্ট্রেশন মানে কি? রক্তের মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, প্রোটিনের পরিমাণ বেড়ে যায়, দেহের মধ্যে পানি জমা শুরু করে দেয়, দেহের বিভিন্ন অঙ্গ বন্ধ হয়ে যায় এবং রোগীটা শকে মারা যায়। রোগীটা কি হয়? শকে মারা যায়, শকে মারা যাওয়া, এটাকে ডেঙ্গু শক সিনড্রোম বলে। আচ্ছা, আমরা একটা টেস্ট পড়ছি, সেটা হচ্ছে কি? আমরা একটা টেস্ট পড়ছি, হচ্ছে প্লাটিলেট টেস্ট। তার মানে আমরা আরো কিছু টেস্ট সম্পর্কে জানবো। ইমিউনোগ্লোবুলিন জি ও ইমিউনোগ্লোবুলিন এম টেস্ট, এই টেস্ট করে জানা যায় ডেঙ্গু আছে কিনা। ইমিউনোগ্লোবুলিন মানে কি? আইজি, আইজি মানে ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন হচ্ছে অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবুলিন, আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। আইজি মানে কি? ইমিউনোগ্লোবিউলিন, এটাকে অ্যান্টিবডি বলা হয়। ইমিউনোগ্লোবুলিন মানে কি? অ্যান্টিবডি। একটা জীবাণু যদি তোমার শরীরে ঢুকে, তো সেই জীবাণুকে মারার জন্য তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি করবে। তোমার শরীরে কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। তো এই ইমিউনোগ্লোবুলিন টেস্ট করে, ইমিউনোগ্লোবুলিন টেস্ট করে তুমি করতে পারো। আরেকটা আছে রক্তের মধ্যে এনএসআই অ্যান্টিজেন টেস্ট। এনএসআই অ্যান্টিজেন টেস্ট, এনএসআই অ্যান্টিজেন টেস্ট, এনএসআই অ্যান্টিজেন টেস্ট এটা ডেঙ্গুর ক্ষেত্রেই করা হয়। এনএসআই অ্যান্টিজেন টেস্ট এটা কিসের ক্ষেত্রে করা হয়? ডেঙ্গুর ক্ষেত্রেই করা হয়। তাহলে আমি দুইটা ব্লাড টেস্ট পাইলাম, দুইটা ব্লাড টেস্ট পাইলাম, ঠিক আছে? এই টেস্ট গুলাকে সেরোলজি টেস্ট বলে। কি টেস্ট বলা হয়? সেরোলজি টেস্ট। কি টেস্ট বলা হয়? সেরোলজি টেস্ট। ওকে, আচ্ছা, এনএসআই, এনএস1, আই বলতে এটা ওয়ান আর কি, ওয়ান টাইপের আই, এটা আবার আই মনে করো না, আই না, এটা হচ্ছে এনএসআই বলতে যে ওয়ান, ওয়ান বোঝানো হয়েছে, ওয়ান। আমি এটা এনএস1 লিখে দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এনএস1, ঠিক আছে? এনএস1, ঠিক আছে? এনএস1 বা এনএসআই, আইও বলা যেতে পারে, ঠিক আছে? কি বুঝো নাই? একজন বলছে বুঝো নাই, বা এগুলো সব মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে, বারবার বুঝে বুঝে বলে এমনি মুখস্থ হয়ে যাবে। এসটিডি এর ফুল মিনিং, এসটিডি এর ফুল মিনিং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই প্রত্যেকটা থেকে সিকিউ আসবে, প্রত্যেকটা থেকে সিকিউ আসবে। একজন বলছে বুঝো নাই, কি বুঝো নাই? এনএসআই, এনএস1 মানে নন স্ট্রাকচারাল, নন স্ট্রাকচারাল। এনএস1 মানে হচ্ছে নন স্ট্রাকচারাল ভাইরাস 1, নন স্ট্রাকচারাল প্রোটিন 1। এনএস1 এগুলো হচ্ছে টেস্টের নাম, এগুলো কিসের নাম? টেস্টের নাম। নো আরেকবার বললে ভালো হয়। কি আরেকবার বললে ভালো হয়? কি বুঝো নাই বলো, কি বুঝো নাই? আচ্ছা, আমি আবার বলি, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম টেস্ট। ব্লাড নিবে, ব্লাড নিয়ে দেখবে ব্লাডের মধ্যে এনএস1 অ্যান্টিজেন আছে কিনা, ঠিক আছে? এনএস1 অ্যান্টিজেন আছে কিনা। এনএস1 অ্যান্টিজেনটাকে নন স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্টিজেন 1 বলে। এটা থাকে মানে ডেঙ্গুর অ্যাটাক হয়েছে শরীরের মধ্যে। আর ইমিউনোগ্লোবুলিন, আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন, আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন, এটা একটা অ্যান্টিবডি। রক্তের মধ্যে যদি ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম থাকে, তাহলে ধরা হয়ে থাকে এটা ডেঙ্গুর অ্যাটাক হয়েছে, ঠিক আছে? ইমিউনোগ্লোবুলিন আছে 5 রকমের, জেনে রাখো। ইমিউনোগ্লোবুলিন 5 রকমের আছে, 5 রকমের ইমিউনোগ্লোবুলিন আছে, ঠিক আছে? 5 রকমের, জি, এ, এম, ই, ডি, এই 5 রকমের ইমিউনোগ্লোবুলিন আছে। এই 5 রকমের কি আছে? ইমিউনোগ্লোবুলিন আছে।
এর মধ্যে যে কোনো এর মধ্যে এ আর ডি জি আর এম এর মধ্যে কি জি আর এম উপস্থিত থাকে যদি কাউকে কি অ্যাটাক করে, ডেঙ্গু অ্যাটাক করে। ঠিক আছে ভাইয়া, লাল রঙের লেখাটা আরেকবার বলেন। লাল রঙের লেখা আছে হেমো কনসেন্ট্রেশন। বই নাই তোমাদের সামনে, বই নাই। আচ্ছা, আরেকটা টেস্ট আছে, আরেকটা টেস্ট আছে, আরেকটা টেস্ট। সেটা কি? এটা হচ্ছে টিস্যু কালচার টেস্ট বা সেল কালচার টেস্ট। এটা হচ্ছে সেল কালচার, সেল কালচার। সেল কালচার টেস্ট, সেল কালচার কি? এখন ডাক্তার ধরো আইডেন্টিফাই করতে পারতেছে না, ডাক্তার ধরো আইডেন্টিফাই করতে পারতেছে না যে আসলে রোগীটার কি হয়েছে। সেই মোমেন্টে ডাক্তার কি করে? ডাক্তার ওই রোগীটার ব্লাড স্যাম্পল নেয়। ব্লাড স্যাম্পল ওই ব্লাড স্যাম্পলে কিছু কেমিক্যাল মিশায়, কেমিক্যাল মিশানোর কারণে দেখা হয় যে ওই মানে মোদ্দা কথায় ভাইরাসটাকে বৃদ্ধি হওয়ার সুযোগ দেওয়া হয়। সেল কালচার এমন একটা পুষ্টিবর্ধক মাধ্যম যেখানে টিস্যু কালচার প্রশ্ন না, তোমার টিস্যু কালচার ওইরকম টাইপের আর কি। ভাইরাসটাকে নিয়ে ব্লাডটাকে নিয়ে ওটাকে কালচার করা হয়, কালচার করে ওকে পুষ্টি দেওয়া হয় যাতে করে আরো সে আরো বৃদ্ধি পায়। অনেক বেশি বৃদ্ধি পাইলে তখন বোঝা যাবে আলটিমেটলি ওখানে ভাইরাস আছে কি নাই, কি ভাইরাস আছে কি ভাইরাস নাই, এটা সহজে বোঝা যাবে। ঠিক আছে, এই সেল কালচারের মাধ্যমে আইডেন্টিফাই করা যায় ওখানে ডেঙ্গু হয়েছে কিনা। যখন রেয়ার মানে বোঝাই যাচ্ছে না ডেঙ্গু আছে কি নাই, বা তারপর রোগীর জ্বর আছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, বাট বোঝা যাচ্ছে না এখনো আসলে ডেঙ্গু না অন্য কিছু, সেই মোমেন্টে সেল কালচার। তাহলে তিনটা টেস্ট। প্লাটিলেট টেস্ট, অনুচক্রিকার সংখ্যা যদি 1.5 লাখের নিচে নামে, অনুচক্রিকার সংখ্যা যদি 1.5 লাখের নিচে নামে তাহলে বুঝতে হবে ডেঙ্গু হয়েছে। তারপরে ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম এবং এনএসএ অ্যান্টিজেন টেস্ট, এটা দিয়ে আমরা বুঝতে পারবো, এটাকে সেরোলজি টেস্ট বলে। এবং সেল কালচার করে আমরা বুঝতে পারবো কি হয়েছে কিনা, ডেঙ্গু হয়েছে কিনা। এগুলো হচ্ছে ডেঙ্গু শনাক্তকরণের পদ্ধতি। পারবো? পারবো? আচ্ছা, নাও লেখো, আমার সাথে সাথে লিখে ফেলতে পারো না? ভাই সিকিউ তে কোশ্চেন কেমন আসে? এই তোমাদের তো আমি স্লাইড দিয়ে দিছি, ওই স্লাইডের মধ্যেই তো সিকিউ প্রশ্ন দেওয়া আছে, দেখো না মনে হয় তোমরা? এটা হচ্ছে তোমাদের সমস্যা। তোমরা দেখো না, এটাই সমস্যা। তোমাদেরকে গতদিন একটা স্লাইড দিছিলাম, টাইপ করা স্লাইড, ওই স্লাইডের মধ্যে সিকিউ দেওয়া আছে, কোনখান থেকে কিরকম সিকিউ আসতে পারে সব দেওয়া আছে। সাইকেল 3 শেষ হবে, আরে বেটা সাইকেল 3 শুরু করলাম না এখনো পর্যন্ত, আবার বলে সাইকেল 3 শেষ হবে কবে? কি সব আলতু ফালতু প্রশ্ন। এমসিকিউ আছে, সিকিউ আছে। ভাই হেপাটাইটিস সি আরেকবার বুঝান না, এইভাবে বললে বুঝাবো না। কি বুঝাই বুঝতে চাইতেছো সেটা বলতে হবে। হেপাটাইটিস সি থেকে কি বুঝতে চাইতেছো সেটা বলতে হবে। স্লাইড কি গ্রুপে আছে? গ্রুপে আছে, আর ইয়েতেও আছে, এই ওয়েব অ্যাপেও আছে। ওয়েব অ্যাপের মেবি 2 নাম্বার ক্লাস কি 1 নাম্বার ক্লাসে স্লাইড দেওয়া আছে। ভাই এত পড়া কোনটা রেখে কোনটা পড়বো? বয়স কত তোমার? কোন ক্লাসে পড়ো তুমি এখন? এখন তো তোমার পড়ার সময়, আর কি কাম তোমার? কি সংসার পালতে হয়? গার্লফ্রেন্ড পালতে হয়? গার্লফ্রেন্ড যদি থেকে থেকে ব্রেকআপ করে দাও, একদম নগদে বলতেছি। ঠিক আছে, আমি এই ডায়লগ দেওয়ার মানুষ না যে গার্লফ্রেন্ড থাকতে পারে বাট ব্যালেন্স করতে হবে, এই ডায়লগ দেওয়ার মানুষ আমি না। গার্লফ্রেন্ড আছে, আজকে ব্রেকআপ করো। ভাই লেখাগুলো একটু ভালো করে বোঝা যায় না, একটু ভালো করে লিখবেন প্লিজ। এটা তোমাদের সাকিব ভাইয়ের বোর্ডের সমস্যা। ফ্ল্যাভি ভাইরাস হচ্ছে সেই প্রকৃতির ভাইরাস যে ভাইরাসটা হোস্ট হচ্ছে আর্থ্রোপোডা পর্বের পোকামাকড় গুলা, মশা, মাছি ইত্যাদি পর্বের প্রাণীগুলা যদি হোস্ট হিসেবে ব্যবহার হয় তখন এটা ফ্ল্যাভি ভাইরাস বলা হয়। সেল কালচার কিভাবে করে? টিস্যু কালচার পাওয়া নাই, একটা পাত্রের মধ্যে একটা টিস্যু নেয় বা রক্তটাকে নেয়, নিয়ে রক্তের পুষ্টি, রক্তকে কিছু রাসায়নিক পদার্থ দেওয়া হয় যার কারণে তার ভিতরে জীবাণুগুলো বর্ধন হতে পারে। তবে এটাকে কাচের পাত্রের মধ্যে দীর্ঘদিন এটা একটা জীবাণুমুক্ত পরিবেশে রাখা হয় যাতে করে ওইটার ভিতরে যে জীবাণুগুলো আছে সেগুলো বৃদ্ধি হতে পারে। এটাকে সেল কালচার বলে। ঠিক আছে, শোনো, এইসব প্রেম প্রীতির কোনো দাম নাই, বুঝছো? এইসব প্রেম প্রীতির কোনো দাম নাই।
জীবনে কিছু একটা করতে হবে, জীবনে কিছু একটা করবা, ভালো কিছু একটা করবা, কইরা চান্স পাবা ভালো একটা জায়গায়, নিজের পায়ে নিজে দাঁড়াবা, টিউশনি করবা, টিচার হবা, নিজের পায়ে নিজে দাঁড়াবা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিজের পায়ে দাঁড়াই গেলে আব্বা আম্মারে বলবা আমি এখন বিয়ে করবো, আব্বা আম্মা বিয়ে দিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ আগে আগে বিয়ে করে। জীবাণুকে জীবাণুমুক্ত পরিবেশে রাখা হয়, এক্স্যাক্টলি, এটা একটা মজার কথা বলছে আসলে। জীবাণুকে আমরা জীবাণুমুক্ত পরিবেশে রাখতেছি কেন? কারণ জীবাণুটা যাতে বর্ধন হইতে পারে, ওই জীবাণুকে যাতে আরেকটা জীবাণু এসে মেরে না ফেলে। আচ্ছা এখন দেখো, এই যে ডেঙ্গু থেকে প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় বলতে আসলে তেমন কিছু নাই, মশা থেকে বাঁচতে হবে, সহজ কথা। মশা থেকে বাঁচতে হবে। ডেঙ্গু হয়ে গেলে পরিমিত খাবার খাইতে হবে। তারপরে হচ্ছে তোমার অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না, কারণ অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো ডাইরেক্ট অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলা অনুচক্রিকা আরো ভেঙে দেয়। যারা রেগুলার অ্যাসপিরিন খায়, ডেঙ্গু হলে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না। কোনো রোগীর ডেঙ্গু হয়েছে, সে যদি আবার অ্যাসপিরিন খায় তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলা অনুচক্রিকা আরো ভেঙে দেয়, শরীরের মতো অনুচক্রিকা আরো ভেঙে দেয়, অনুচক্রিকা লাইফ স্প্যান আরো কমায় দেয়। ঠিক আছে, এই জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। আর তাছাড়া রেগুলার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ আর বিশ্রাম নিলে ডেঙ্গু ঠিক হয়ে যায়। ডেঙ্গুর ক্ষেত্রে স্যালাইন ট্যালাইন দেওয়া হয়, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যায়। ঠিক আছে, প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে মশা থেকে বেঁচে থাকতে হবে। ঠিক আছে, পরিষ্কার পানিতে এরা হয়, এই জন্য পানি জমতে দেওয়া যাবে না, পরিষ্কার পানিতে এরা বেশি হয়, পানি জমতে দেওয়া যাবে না। ঠিক আছে, রেগুলার কোনো জায়গায় পানি জমে থাকে, ডাবের ডাবের ছোবড়া বা এইসব জায়গায় যদি পানি থাকে, এগুলোকে নিয়মিত পরিষ্কার করতে হবে, এগুলোকে রেগুলার মানে ছড়াইতে হবে। ঠিক আছে, পানি জমতে দেওয়া যাবে না, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, এগুলো তোমরা পারবা। এই হচ্ছে ডেঙ্গু নিয়ে কথাবার্তা। আই গেস তোমার ডেঙ্গু এখন পারবা, ডেঙ্গু নিয়ে তেমন আহামরি কিছু নাই। দেখো এখন তুলে ফেলো, যার যা আছে তুলে ফেলো। এবার আসবো, এবার যেটা আসবে অত বেশি ইম্পর্টেন্ট না, এবার যেটা পড়বো অত বেশি ইম্পর্টেন্ট না। পাপায়া রিং স্পট ভাইরাস, PRSV, পেপের রিং স্পট ভাইরাস, পেপের রিং স্পট ভাইরাস। নাম নাম দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে, নাম দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো এটা কি প্রকৃতির ভাইরাস। এটা হচ্ছে পেপের মধ্যে হয়, এবং এটা প্রকৃতি কি? আরএনএ। এবং এটা পটি ভাইরাস, এটা একটা পটি ভাইরাস। এটা কি ভাইরাস? পটি ভাইরাস। এখন কথা হচ্ছে ভাই, পটি ভাইরাস এটা আবার কি জিনিস? কত রকমের ভাইরাসের নাম ভাই শুনাইলেন। পটি, পটি মানে হচ্ছে মানে কি বলে জানি, পটি করে না বাচ্চারা, পটি ভাইরাস। এত ফোন আসতেছে কেন? ওকে, তো কি ভাইরাস? পটি ভাইরাস। এই পটি ভাইরাসের উদ্দেশ্যটা কি? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও ভাই আমি একটা ক্লাসে, বুঝছি কোশ্চেনটা, তো আমি যদি ক্লাসটা শেষ করে আমি করতেছি। রুটিনের কোনটা, এফআরবি? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে তুমি তাহলে আমাকে 1 ঘন্টা পরে ফোন দিও একটা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পটি ভাইরাসের আরেক নাম হচ্ছে পজিটিভ আরএনএ ভাইরাস। এটা সইটা বলি, তোমাদের বইতে গুলো পটি ভাইরাস দেখে রাখছে। পটেটুতে প্রথমে অ্যাটাক করছিল এটা। প্রথমে কি? প্রথমে পটেটুতে অ্যাটাক করছিল। পটেটুতে অ্যাটাক করার কারণে ভাইরাসের নাম হচ্ছে পটি ভাইরাস। পটেটুতে সবার প্রথমে এটা অ্যাটাক করা হয়েছিল। ঠিক আছে, পটেটো, এই জন্য নাম হচ্ছে পটি ভাইরাস, পটি। ঠিক আছে, কি ভাইরাস? পটি ভাইরাস। ওকে, আচ্ছা, এরা কিসের মাধ্যমে ছড়ায়? দেখো, এরা ছড়ায় হচ্ছে বাহক, এদের বাহক হচ্ছে সাদামাছি, জাপ পোকা ও অ্যাফিড। সাদামাছি, জাপ পোকা এবং অ্যাফিড, অ্যাফিড জাতীয় কিছু পোকা আছে, এদের দ্বারা এরা ছড়ায়, এদের থতে এরা ছড়ায়। এরা হচ্ছে বাহক। এটা কি? এরা হচ্ছে বাহক। এরা কি হিসেবে কাজ করে ভাইয়া? এরা হচ্ছে বাহক হিসেবে কাজ করে। কার বাহক হিসেবে কাজ করে এরা? এরা হচ্ছে
এই যে আমাদের পাপার স্পট ভাইরাস স্যার, এটা হলে কি হয়, পেপের গায়ে রিং এর মতো স্পট পড়ে, পেপের গায়ে গোল 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 রিং এর মতো কি পড়ে, স্পট পড়ে, যেটা পাপায়া রিং স্পট ভাইরাস যেটাকে বলতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন এটা রোগের লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, এক্সওয়াইজেড, এগুলো না এত বেশি আমাদের প্রয়োজন নাই, নট সো ইম্পর্টেন্ট এট অল। ঠিক আছে, এর থেকে পরীক্ষা খুব বেশি একটা প্রশ্ন আসে না। তাহলে আমরা এদের রোগের লক্ষণটা আগে আমরা একটু বই থেকে দেখবো। লক্ষণ, তোমাদের সবার কাছে বই আছে? সবার কাছে বই আছে? সবাই ওপেন ইউর বুক, ওপেন ইউর বুক, সবাই বই বের করো, তোমাদের দিকে পড়াবো আজকে এটা। ওপেন ইউর বুক, সবাই বই বের করো, এভরিওয়ান, সবাই সবাই বই বের করো। বই বের করে দেখো, এটা বুঝতে পারবে না। আমার আজকে বইয়ের স্লাইডটা নাই, আমি সাকিবের বাসায় আসছি তো, আমার কাছে বইটা নাই, জন্য তোমাদের দেখাইতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে নিজে পড়াই দিতাম। দেখো প্রথমে কি বলছে, উদ্ভিদ জন্মের সাথে সাথে এই রোগের সংক্রমণ ঘটতে পারে। সংক্রমণের 30-40 দিনের মধ্যে এই লক্ষণ প্রকাশ পায়। তাহলে শক্তিকাল 30 থেকে 40 দিন, এগুলো মুখস্থ করা লাগবে না, আর নরমাল এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে না। ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে পাতায় হলুদ সবুজ মোজাইকের মতো দাগ পড়ে, তার মানে পাতাতেও অ্যাটাক করে, পাতার মধ্যে হলুদ সবুজ ইত্যাদি মোজাইকের মতো দাগ পড়ে, মানে পাতার মধ্যে দাগ 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 পড়ে যাবে। কাণ্ড, পাতার বোটা ও ফলে তৈলাক্ত বা পানিসিক্ত গাঢ় সবুজ দাগ, স্পট ও রিং সৃষ্টি হয়। মানে কাণ্ড, পাতা, বোটা কোনো জায়গায় বাদ পড়ে না, জায়গায় পানি পানি ভেজা 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 দাগ দাগ পড়ে। অপেক্ষাকৃত কম বয়সের পাতায় লক্ষণ প্রথম প্রকাশ পায়, কম বয়সের পাতাগুলা প্রথম লক্ষণ প্রকাশ পায়। আচ্ছা, আক্রমণ প্রকট হলে পাতায় বহুল পরিমাণ মোজাইক সৃষ্টি হয়। মোজাইক মানে কি, হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল যেরকম প্রশ্ন, মোজাইক মানে ছোপ 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 ঘরের মতো মোজাইক। পাতা আকৃতিতে ছোট কুকড়ে যায়, গাছের মাথায় বিকৃত আকৃতির ক্ষুদ্র আকৃতির কিছু পাতা লক্ষ্য করা যায়, মানে গাছের মাথার দিকে পাতাগুলো এরকম বিকৃত আকৃতি হয়ে যায়। অন্যান্য পাতা ঝরে পড়ে, কখনো কখনো পাতার কেবল শিরাগুলো থাকে, পাতার কেবল শিরা থাকে আর কিছু থাকে না, পুরো পাতা ঝরে একদম কুকড়ায় যায়। আক্রান্ত ফলের উপর পানি ভেসে দাগ পড়ে এবং দাগের মধ্যবর্তী স্থান শক্ত হয়ে যায়, মানে গুটি 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 হয়ে যায় ফলের গায়ে। পেঁপে হলুদ হয়ে যায়, রিং স্পট লক্ষণ প্রকাশ হয়, আকার ছোট হয়ে যায়, অনেক সময় পুষ্ট হওয়ার আগে পেঁপে ঝরে পড়ে যায়। পেঁপের মিষ্টতা ও প্যাপেন হ্রাস পায়, এটা তো দাগাও। পেঁপে মিষ্টি লাগে কেন, প্যাপেনের কারণে। পেঁপে মিষ্টি লাগে কেন, প্যাপেনের কারণে, দাগাও। ফলন 90% পর্যন্ত হ্রাস পায়, ফলন 90% পর্যন্ত কি হয়ে যায়, কমে যায়। কত ভাগ পর্যন্ত কমে যায়, 90% পর্যন্ত পেঁপের ফলন কমে যায়। লাস্টে দুটা পয়েন্ট দাগাও, লাস্টে দুটা পয়েন্ট দাগাও, 1 নাম্বার পয়েন্ট, 8 নাম্বার পয়েন্ট এবং 9 নাম্বার পয়েন্ট দাগাও। 1 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার পয়েন্টটা দাগাও। প্রথম পয়েন্টে আছে সংক্রমণের কারণে জন্মের সাথে 30 থেকে 40 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়, পেঁপের মিষ্টতা বা প্যাপেন কমে যায়, ফলনের শতকরা কমে যায়। দেখাইছো? তারপরে হচ্ছে প্রতিকার নিয়ন্ত্রণ। প্রতিকার এবং নিয়ন্ত্রণে আসো, প্রতিকার নিয়ন্ত্রণে আসো। ওপেন ইউর বুক, বই। জমিতে রোগ লক্ষণ প্রকাশ পেলে সাথে সাথে আক্রান্ত গাছ উঠিয়ে মাটি চাপা দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে, মানে দেখা মাত্রই ধরে পুড়াই ফেলতে হবে, দেখা মাত্র ধরে উপড়াই ফেলতে হবে প্রথম কাজ। জাল দিয়ে পুরো জমি ঢেকে দিতে হবে, যেন অ্যাফিড নামক পতঙ্গ দ্বারা নতুন গাছ আক্রান্ত হতে না পারে। জাল দিয়ে পুরো ক্ষেত ঢেকে দিতে হবে, যাতে করে কি হয়, নতুন করে মাছি আসে অ্যাটাক করতে না পারে। আর কতক্ষণ ক্লাস, আমার ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করে যদি আর কতক্ষণ ক্লাস। অ্যাফিড নামক পতঙ্গ নিধনের জন্য পেস্টিসাইড স্প্রে করতে হবে। পেস্টিসাইড মানে কি, পতঙ্গনাশক। ঠিক আছে। আচ্ছা, পতঙ্গনাশকের সমীকরণ দিচ্ছে, এগুলো দরকার নেই আমাদের। চারা লাগানোর প্রথম থেকে নিয়মিত পেস্টিসাইড স্প্রে করলে অ্যাফিড পতঙ্গ রোগ ছড়ায় না। পেস্টিসাইড মানে পতঙ্গনাশক। আক্রান্ত জমিতে পেঁপের গাছের প্রুনিং বন্ধ রাখতে হবে। প্রুনিং মানে কি, অনেক সময় গাছের পাতা এরকম কেটে দেওয়া হয়, এটাকে প্রুনিং করা বলে। এটা করলে আবার ঝামেলা, কোন ওই কষ থেকে প্রুনিং করলে ওই কারা জায়গার কষ থেকে নতুন করে ছড়াইতে পারে জীবাণু। রোগাক্রান্ত বাংলাদেশি বিজ্ঞানী ডাক্তার মাকসুদুল আলম কর্তৃক জিন প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত নতুন জাতের ক্রস প্রোটেকশন করে আবাদ করলে রোগমুক্ত ফল উৎপাদন করা সম্ভব। এখানে উল্লেখ যে ডাক্তার মাকসুদুল আলম আমেরিকা বিশ্ববিদ্যালয়ে হাওয়ায় পেঁপের জিন রহস্য উন্মোচন করেছেন। তিনি মারা গিয়েছেন, তিনি পাতের জীবন রহস্য উন্মোচন করেছিলেন, যার কারণে উনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ক্রস প্রোটেকশন মানে কি, অর্থাৎ রোগমুক্ত, মানে এমন একটা জিন পেঁপের দেহের মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছে, পেঁপের কোষের মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছে, যাতে পাপায় রিং স্পট ভাইরাস ওই জিনের কারণে মারা যায়, করতে না পারে। এটাকে ক্রস প্রোটেকশন বলে। এটাকে ডিটেইলস আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারে পড়বো, জীব প্রযুক্তি চ্যাপ্টারে পড়বো। গেল, এবার প্রতিরোধ। প্রতিরোধ, যে এলাকায় রোগ ছড়িয়ে পড়েছে সেই এলাকায় পেঁপে চাষ বন্ধ করে দিতে হবে।
ক্রস প্রোটেকশন উদ্ভাবিত উদ্ভিদ চারা গাছ থেকে ভালো ফলাফল পাওয়া যায়। মৃদু প্রকৃতির পিআরএসবি কে জীবাণুকে পানি দিয়ে ভাইরাল টিকার মতো পোষক কোষে প্রবেশ করে ভাইরাসকে প্রতিরোধী করা যায়। মানে কি, এটা হচ্ছে ভ্যাকসিন তৈরি করার মতো। মানে আগে থেকে জীবাণুটাকে পেঁপের গাছের মধ্যে প্রয়োগ করা হবে, যেগুলো মৃদু প্রকৃতির ভাইরাস। তারপর সেই ভাইরাসের সেই পেঁপে গাছের মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে, তাই না? যাতে করে সে আগে থেকে প্রতিরোধী হয়ে যাবে। পিআরএসবি সাধারণত বীজের মাধ্যমে স্থানান্তরিত হয় না, তবে প্রকটভাবে আক্রান্ত পেঁপের বীজ ব্যবহার করলে তা ইনকুলামের উৎস হতে পারে। কাজে ওই ধরনের বীজ ব্যবহার না করা। নরমালি বীজে এই জীবাণুটা অ্যাটাক করতে পারে না, তবে অনেক সময় ইনকুলাম হয়ে যেতে পারে। মানে কি, এত বেশি তীব্র ভাইরাস যে ইনকুলামের মাধ্যমে সেটা বীজের মধ্যেও চলে যেতে পারে। মানে কি, অনেক বেশি পরিমাণ জেনেটিক মিউটেশনের মাধ্যমে সে বীজের মধ্যেও চলে যেতে পারে। ট্রানজেনিক জাত ব্যবহার সবথেকে নিরাপদ। জিনগান পদ্ধতিতে তৈরি পিআরএসবি কোড প্রোটিন জিনকে ভ্রূণ টিস্যুতে স্থাপন করে নতুন ট্রানজেনিক, এগুলো দরকার নাই। এই যে 4 নাম্বার যে পয়েন্টটা স্কিপ, এটা পড়তে গেলে তোমাদের জীব প্রযুক্তি বুঝতে হবে। 4 নাম্বার পয়েন্টটা স্কিপ, 4 নাম্বার পয়েন্টটা স্কিপ করো, 4 নাম্বার পয়েন্টটা স্কিপ। আচ্ছা দেখো, এই পিপার রিং স্পট ভাইরাসের দুটো টাইপ আছে, পিআরএসভিপি আর পিআরএসভিডব্লিউ, এই দুটো টাইপ আছে। এর মধ্যে পি এর কারণে রোগ হয়, মনে রাখবা। পাপাই রিং স্পট ভাইরাসের দুটো ভেরিয়েন্ট আছে, এর মধ্যে পি আর ডাব্লিউ দুটো ভেরিয়েন্ট, পি এর কারণে রোগ হয়। দুটো ভেরিয়েন্ট আছে পি আর ডাব্লিউ, পি এর কারণে রোগটা হয়। ওকে, পাপাই রিং স্পট ভাইরাস। পারবো? দেখো এইটুকুই, পাপাই রিং স্পট ভাইরাস থেকে এইটুকুই লাগবে। আপনি সুন্দর মতো বই দাগাই দিলে কেন জানি কনফিডেন্স পায়। পুরো দাগানো বই দিয়ে দিব তোমাদেরকে, কোনো সমস্যা নাই। পুরো দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব, আমার কাছে দাগানো বই অনেক আছে, শুধু যে এটা তা না। আচ্ছা পারবো। আসো পোলাপাইন, এবার আমরা ভাইরাস এবং ক্যান্সারের সম্পর্ক দেখব। ভাইরাস এবং ক্যান্সারের সম্পর্ক দেখো। ক্যান্সার, ক্যান্সার তোমার তো কোষ বিভাজন পড়ছো, ক্যান্সার সম্পর্কে তোমাদের ধারণা আছে। ক্যান্সার কেমন হয়? মিউটেশনের কারণে। কিসের কারণে হয়? মিউটেশনের কারণে। ক্যান্সার নিয়ে তোমাদের ধারণা আছে না ভাইয়া? ক্যান্সার নিয়ে তোমাদের ধারণা আছে না? কোষ বিভাজন চ্যাপ্টারে ক্যান্সার পড়াইছি না? জেনেটিক মিউটেশনের কারণে ক্যান্সার হয়। কিসের কারণে ক্যান্সার হয়? জেনেটিক মিউটেশনের কারণে ক্যান্সার হয়ে থাকে। তো এইখানে 85% ক্যান্সার জেনেটিক মিউটেশনের কারণে হচ্ছে, বাট ভাইরাসের কারণে 15% ক্যান্সার হয়। হ্যাঁ, চলে যাচ্ছ? কেউ নাই? আচ্ছা তাহলে যাও তো, এখন সবাই যেহেতু গেছে আমার তো প্যারা হয়ে যাবে। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে তো সেভ থাকবেই। তুমি হচ্ছে পিডিএফ পাঠিয়ে দিও আমাকে। আচ্ছা জায়নামাজটা একটু রেখে দাও, জায়নামাজটা দিয়ে যাও। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতেছিলাম, মিউটেশনের কারণে 85% ক্যান্সারই হয়ে থাকে মিউটেশনের কারণে, আর 15% ক্যান্সার হয় ভাইরাসের কারণে। ঠিক আছে, ওকে। তাহলে 15% ক্যান্সার হয় কিসের কারণে? ভাইরাসের কারণে। যেমন তোমাদের আমি একটা আনসার দেই, একটা 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 ইয়ে দেখাই। যেমন একটা ভাইরাস আছে, যে ভাইরাসের নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি ভাইরাসের কারণে কোন রোগ হয়? লিভার ক্যান্সার হতে পারে, লিভারে ক্যান্সার হয়ে যেতে পারে। এমনকি হেপাটাইটিস সি এর কারণে হয়। ওকে, তারপরে তারপরে হচ্ছে ইপস্টেইন বার ভাইরাস। ইপস্টেইন বার ভাইরাস, ইপস্টেইন বার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো, আজকেও কাজ হয় নাই। ওকে, কি ব্যাপার? মেজো ফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, নেজো ফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। এটা আবার কি? নেজোফ্যারিংসে ক্যান্সার হয়। নেজোফ্যারিংস মানে নাসা গলবিল, নাসা গলবিলে ক্যান্সারটা হয়, নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। আচ্ছা, তারপর একটা ভাইরাসের নাম দেখি, টি সেল লিউকেমিয়া। টি সেল লিউকেমিয়া,
লিউকেমিয়া ব্লাড ক্যান্সার, লিউকোমিয়া মানে কিন্তু ব্লাড ক্যান্সার। টি সেল লিউকোমিয়া, টি সেল লিউকোমিয়া, ঠিক আছে, এটা টি সেল লিউকোমিয়া, এটা ব্লাড ক্যান্সার, এটা টি সেল লিউকোমিয়া ভাইরাসের কারণে হয়, টি সেল লিউকোমিয়া ভাইরাসের কারণে হয়, টি সেল লিউকেমিয়া ভাইরাসের কারণে হয়, টি সেল লিউকোমিয়া, এটা ক্যান্সারের নাম। তারপর দেখো ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, এরপরে হচ্ছে প্যাপিলোমা, এরপরে হচ্ছে প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা ভাইরাসের কারণে কি হয়? অ্যানোজেনিটাল ক্যান্সার হয়, অ্যানোজেনিটাল ক্যান্সার, অ্যানোজেনিটাল ক্যান্সার, এটা একটা প্রজনন তন্ত্রের একটা ক্যান্সার, অ্যানোজেনিটাল ক্যান্সার। তারপরে হচ্ছে কি, তারপর হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এটা তো আমরা অলরেডি পড়ছি, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এটা আমরা অলরেডি পড়ছি। কি হয়? ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা কি কে বলতে পারবে? ক্যাপোসি সার্কোমা কি কে বলতে পারবে? ক্যাপোসি সার্কোমা এটা কি কে বলতে পারবে? ক্যাপোসি সার্কোমা কি? ক্যাপোসি সার্কোমা কি কে বলতে পারবে? ক্যাপোসি সার্কোমা হচ্ছে এইচআইভি রোগীদের স্কিন ক্যান্সার। ভাইয়া মিউটেশন, তো মানে মিউটেশন হচ্ছে জেনেটিক পরিবর্তন, কতবার যে বলবো একটা জিনিস, জিনের পরিবর্তন। তারপরে কি ইনকুলাম তো বললামই, তীব্রভাবে হওয়ার কারণে ভাইরাসকে অনেক বেশি মিউটেন্ট তৈরি করে অ্যাটাক করা। তারপরে নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, কি নাসোফ্যারিংস বা নাসাগোলবিলে যে ক্যান্সারটা হয়। প্যাপিলোমা ভাইরাসের পরে কি লিখছেন? প্যাপিলোমা ভাইরাসের পরে লিখছে অ্যানোজেনিটাল ক্যান্সার, এটা একটা প্রজনন তন্ত্রের একটা। হারপিস সিমপ্লেক্স ভাইরাস ক্যাপোসি সার্কোমা রোগ তৈরি করে, এটা আমরা আগেও বলছি। হারপিস সিমপ্লেক্স ভাইরাস, ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা কি? ক্যাপোসি সার্কোমা হচ্ছে এইচআইভি রোগীদের স্কিন ক্যান্সার। এইচআইভি রোগীদের একটা সময় স্কিনে ক্যান্সার হয়, এটাকে ক্যাপোসি সার্কোমা বলে। নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারটা একটু বুঝাই দেন। নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার মানে হচ্ছে নাসোফ্যারিংস, নাসোফ্যারিংস মানে নাসাগোলবিল, নাসাগোলবিল, নাক আর গলা জায়গায় উন্মুক্ত হয়েছে। আমাদের গলবিল তিনটা পার্ট, নাসাগোলবিল, মুখগোলবিল, প্রধান গলবিল, আর একটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস, এই জায়গায় যেটা আছে আর কি। তিনটা ফ্যারিংস আছে আমাদের, বাট গলবিলের তিনটা অংশ আছে, এর মধ্যে একদম উপরের যে অংশটা, যেটা নাসাগোলবিল বলে, যেখানে ইউস্টিশিয়ান নালী ওপেন হয়, যেটাকে কান পাকে ওটিটিস মিডিয়া রোগ হয়, এটাকে নাসাগোলবিল বলা হয়। ও নাসাগোলবিলে অ্যাটাকটা হয়, ঠিক আছে? তাহলে এই যে দেখো, এই যে ক্যান্সার গুলো হচ্ছে, এই ক্যান্সার গুলো কিন্তু ভাইরাসের কারণে হচ্ছে। এই ক্যান্সার গুলো কিসের কারণে হচ্ছে? এই ক্যান্সার গুলো কিন্তু এই সকল ভাইরাসের কারণে হচ্ছে। এই জন্য বলা হয়ে থাকে ভাইরাসের অ্যাটাকও কি হয়? ক্যান্সার হয়, ঠিক আছে? এই জন্য 15% ক্যান্সারের দায়ী হচ্ছে ভাইরাস, আর বাকিগুলো হচ্ছে জেনেটিক মিউটেশন, বাকিগুলো হচ্ছে জেনেটিক মিউটেশন। পারবো? এগুলো একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। বই নাই সাথে সোহেল, আর ওই সরি আবু সাইদ বাবু, তোমার সাথে কি বই নাই? এইচআইভি আর এইচবিভি কি একই? না 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 না, এইচআইভি চরম মারাত্মক। এইচআইভি হইলে এই হারপিস সিমপ্লেক্স, লাস্টটা তো হারপিস সিমপ্লেক্স। বই নাই রে পোলাপানগুলোর কাছে, কি করবো রে। এইচআইভি হইলে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগীর শ্বেতরক্ত কণিকা ঠিকমতো কাজ করে না, রোগী আস্তে আস্তে মারা যায়। হেপাটাইটিস হলে তো লিভার ড্যামেজ হয়, দুটো দুই জিনিস। হেপাটাইটিস হলে লিভারের উপর অ্যাটাক করতেছে, আর এইচআইভি একদম পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর অ্যাটাক করতেছে। ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা, ওকে? পারবো? ওকে, ডান এই পর্যন্ত। ব্রেক, ব্রেকের পরে আসবো আবার। আমাদের ভাইরাস পার্টটা কিন্তু শেষ, আমাদের ভাইরাস পার্টটা শেষ, ঠিক আছে? আর তোমাদের যে আগের দিন যে স্লাইডটা দিছি, ওই স্লাইডের মধ্যে অনেক সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং কিছু এমসিকিউ দেওয়া আছে, অনেক সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ওই স্লাইডের মধ্যে।
ওই সৃজনশীলগুলো সলভ করলে বেসিক সৃজনশীল তোমরা পেয়ে যাবা। এই জন্য সিকিউর জন্য আলাদা শীট দেই নাই আমি, এই জন্য এখানে কিন্তু সৃজনশীলের জন্য আলাদা শীট দেই নাই। প্যাপেন কি, প্যাপেনের কারণে পেঁপে মিষ্টি হয়। আর ইনকুলাম হচ্ছে একটা জায়গা থেকে নতুন করে জীবাণু সৃষ্টি, তীব্রভাবে অ্যাটাক করলে একটা জায়গা থেকে নতুন করে যদি রোগ সৃষ্টি হয় তাকে ইনকুলাম বলা হয়। ঠিক আছে, আজকে তো তোমাদের ক্লাস আছে কোনো সাইকেল থাকলেও উপায় নাই, কারণ আজকে আমার ক্লাস আছে, থাকলেও ওয়ে নেই। ভাই আপনি মুখে অনেক কিছু বললেন যেগুলো বইয়ে না, এগুলো কি করবো? লিখে রাখবা, আমি বলার সময়, আমি বলার সময় লিখবা। আমি যখন বলবো তখন লিখে রাখবা। হারপিসের পর কি? হারপিস সিমপ্লেক্স। হারপিস সিমপ্লেক্স বুঝলাম না, তোমাদের বই রাখো না কেন তোমরা সাথে? হারপিস সিমপ্লেক্স, হারপিস সিমপ্লেক্স। ভাইয়া তাড়াতাড়ি তো লিখতে পাই না, আহারে। এই জন্য সাথে বই রাখবা, সাথে বই রাখলে ইজি হবে। আচ্ছা, আজকে আমি চাচ্ছি তোমাদের ব্যাকটেরিয়ার গঠনটা পড়াই দিতে। তুমি যদি ব্যাকটেরিয়ার গঠনটা পড়ে রাখতে তাহলে তোমাদের জন্য ভালো হতো। ব্যাকটেরিয়ার গঠনটা পড়ে রাখলে তোমাদের জন্য ভালো হতো, নাকি শেষ করে দিব আজকে? বলো কি করব? তাহলে কালকে ক্লাস করতে হবে, তাহলে কালকে ক্লাস করতে হবে, তাহলে আজকে শেষ করতে রাজি আছি। কালকে যদি ক্লাস করতে পারো তাহলে আজকে শেষ করতে রাজি আছি। যদি কালকে ক্লাস করো তাহলে আজকে শেষ করতে রাজি আছি। টাইম জানাই দেবো কালকে, টাইম জানাই দিব তোমাদেরকে। ঠিক আছে, তাহলে শেষ করে দিই, তাহলে শেষ করবো। কালকে কিন্তু ক্লাস করতে হবে, কালকে কিন্তু ক্লাস করতে হবে, আমি তোমাদের টাইম জানাই দিব। কালকে সম্ভবত বিকালেই পড়াবো। কালকে কি তোমাদের সাকিব ভাইয়ের ক্লাস আছে বিকালে? কালকে কি তোমাদের বিকালে সাকিব ভাইয়ের ক্লাস আছে? বিকালে আছে? তাহলে কালকে সকালে করাবো না, সকাল 10টার দিকে। আর পরশুদিন থেকে কিন্তু সাইকেল 1, আজকে কালকের মধ্যে চেষ্টা করো সাইকেল 3, সরি আজকে কালকের মধ্যে চেষ্টা করো সাইকেল 3 তে ভর্তি হওয়ার। আজকে কালকের মধ্যে সাইকেল 3 তে ভর্তি হওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।